Dear students, today we will be discussing passive voice. তোমরা জানো যে যে কোনো সেন্টেন্সে দু রকম ভয়েস হতে পারে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। যেটা গ্রামাটিক্যাল মানে টেকনিক্যাল যে ল্যাঙ্গুয়েজে কি বলা হয় যে দ্য ভয়েস অফ এ সেন্টেন্স দ্যাট ডিটারমিনস whether the subject acts or is acted upon. তাহলে কি বলতে চাইছে যে যেহেতু এটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, যার ফলে একটু বুঝতে অসুবিধা হয় যে সাবজেক্ট whether the subject acts or is acted upon বলতে ঠিক কি বলতে চাইছে। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের খুব সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করছি যে ভয়েসটা অ্যাকচুয়ালি কি। যেমন ধরো যে তোমার হাত থেকে একটি গ্লাস পড়ে ভেঙে গেল, বা সেই ক্ষেত্রে কি হয় যে তোমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে কে গ্লাসটা ভাঙলো, তখন তুমি কি করো, তাই ইমিডিয়েট রিপ্লাইটা কি হয় যে তুমি বলো যে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। তুমি কিন্তু বলো না যে আমি গ্লাসটা ভেঙে ফেলেছি। কেন বলো না? বলো না তার কারণ হচ্ছে যে কোনো একটা কারণে তোমার মনে হয় যে আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, এটা বললে যেন যে গ্লাস ভাঙার যে অপরাধ সেটা যেন অনেকটা বেশি হয়ে যায় আর কি। মানে যিনি কর্তা, মানে যিনি সাবজেক্ট, এখানে হচ্ছে তুমি হচ্ছে সাবজেক্ট, তুমি গ্লাসটা যেহেতু ভেঙেছো তাহলে তুমি হচ্ছে সাবজেক্ট। তাহলে কি হচ্ছে, যখনই তুমি বলছো যে আমি গ্লাসটা ভেঙে ফেলেছি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, মনে হচ্ছে যেন যে সাবজেক্ট মানে ইউ, সেখানে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে তার যেন দায়টা বেশি হয়ে যাচ্ছে। যেন এখানে হচ্ছে সাবজেক্ট অ্যাক্টস, ইজ হি অর শি ইজ অ্যাক্টিং, যে অ্যাক্টিং আপ, যে সেখানে অ্যাক্টিভলি, মানে কি হচ্ছে যে সে খুব সক্রিয়ভাবে কাজটি করছে। কিন্তু যখন তুমি আনসারটা এইভাবেই দিচ্ছ যে দ্য গ্লাস ইজ ব্রোকেন, যে গ্লাসটা ভেঙে গেছে, গ্লাসটা পড়ে ভেঙে গেছে, এরকম একটা তুমি যখন রিপ্লাই দিচ্ছ, তখন কি মনে হচ্ছে যে গ্লাসটা অ্যাকচুয়ালি তুমিই ভেঙেছো, কিন্তু বলার ধরনটা এমন যেন তোমার দায়টা এখানে কম। তাহলে কি হচ্ছে যে এখানে যখন আমরা প্যাসিভ ভয়েসটা ইউজ করছি, যে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস না বলে আমি কি বলছি যে দ্য গ্লাস ইজ ব্রোকেন, বা দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই মি, এরকম যদি আমরা বলে থাকি আর কি। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে প্রথম যে কথাটা, সেন্টেন্সটা যে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যাক্টিভ ভয়েস বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে আই যে সাবজেক্ট, সে খুব সক্রিয় হচ্ছে, সে যে কাজটি করেছে, যে ব্রোকেন দ্য গ্লাস, যে ব্রোকেন এই যে ওয়ার্ডটা, এর সঙ্গে তার যে সম্পর্কটা সেটা খুব একটা সক্রিয় সম্পর্ক। কিন্তু যখন বলছি যে দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই মি, বা দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, বা দ্য গ্লাস ইজ ব্রোকেন, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে সাবজেক্টের যেন লায়াবিলিটিটা একটু কম হয়ে যাচ্ছে এখানে, সেই জন্য এটাকে প্যাসিভ বলা হচ্ছে। তাহলে বোঝা গেল যে যে অ্যাক্টিভ আর প্যাসিভ এই দুটো ভয়েসের মধ্যে ডিফারেন্সটা কোথায়। যেমন আরো কয়েকটা এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে যেমন ধরো যে তোমার পাড়াতে কোথাও যে রাস্তাটা সারাই করা হচ্ছে, তাহলে তুমি কি বলবে যে দ্য রোড ইন আওয়ার লোকালিটি ইজ বিং রিপেয়ার্ড, রাস্তা সারানো হচ্ছে, তাই তো? আমরা বাংলাতেও তাই বলে থাকি, রাস্তা সারানো হচ্ছে। এবার কে সারাচ্ছে সেটা বলাটা নিষ্প্রয়োজন। কেন নিষ্প্রয়োজন? তার কারণ হচ্ছে যে অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে যে কে সারাচ্ছে আমি জানি না, যেহেতু আমার জানা নেই সাবজেক্ট কে, তাই আমি এটা প্যাসিভ ভয়েসে বললাম আর কি, যে প্রয়োজন অনুভব করলাম না। কিংবা এমন হতে পারে যে যে সাবজেক্ট যে খুবই অবভিয়াস বলতে মানে সেই সবাই জানে আর কি, যে রাস্তাটা কে সারাচ্ছে সেটা সবাই জানে, যার ফলে আমার এখানে বলার কোনো প্রয়োজন নেই। যেহেতু বলার কোনো প্রয়োজন নেই, যার ফলে আমি শুধু এইটুকুই বললাম যে দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড বাই সাম কোম্পানি, বাই দ্য মিউনিসিপ্যালিটি, এরকম আর কি। সেটা আমার বলার অতটা প্রয়োজন নেই, এবং সেই কারণে আমি এখানে প্যাসিভ ভয়েসটা ইউজ করলাম। কারণ প্যাসিভ ভয়েস অনেক সময় ইউজ করলে কি হচ্ছে যে সাবজেক্ট অনেক সময় তাকে আমরা যে অমিট করতে পারি, মানে উজ্জ্ব রাখতে পারি, সাবজেক্ট না বললেও হয়। সেই জন্য এই সেন্টেন্সটা আমরা এইভাবে বললাম যে দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। বা অনেক সময় দেখা যায় যে সাবজেক্টকে আমরা হাইড করতে চাই, মানে লুকিয়ে রাখতে চাই, মানে বলতে চাইছি না যে কে সাবজেক্ট, কারণ বলতে গেলে অনেক সময় সমস্যা হতে পারে। যার ফলে আমরা এই ধরনের কিছু
যে প্রবলেমস যেগুলো যাতে আমাকে ফেস না করতে হয় সেগুলোকে অ্যাভয়েড করার জন্য অনেক সময় আমরা যে সাবজেক্টকে অমিট করি, এবং সাবজেক্ট অমিট করতে গেলে অবশ্যই আমাকে প্যাসিভ ভয়েসে বলতে হবে, তাই না? যেমন যে যখন আমাকে ক্লাসে, তোমাদের যখন ক্লাসে টিচাররা জিজ্ঞেস করে যে যে পড়া করেছো, তখন তোমরা কি বলো যে পড়া করা হয়নি। কেউ বলে না যে পড়া করিনি। তাহলে কি হচ্ছে, পড়া করিনি বললে মনে হচ্ছে যেন তুমি খুব ডেলিভারেটলি কাজটা করেছো, মানে কথাটার মধ্যে এমন একটা ভাব রয়েছে যেন তুমি ইচ্ছে করে করেছো। অনেকটা ঠিক সেটা হয়ে যাচ্ছে যে যেন তুমি মানে একটা ডিফায়েন্ট হয়ে যাচ্ছে, মানে তুমি কেমন একটা অবাধ্যের মতন কথা বলছো যে পড়া করিনি, যেন ইচ্ছে করে করনি, বা মানে তুমি তোমার টিচারকে ডিসওবে করছো। কিন্তু সাধারণত আমরা কিভাবে বলে থাকি যে পড়া করা হয়নি, সেখানে নিজের দায়টাও একটু কম হলো, আবার একটু অ্যাপোলজেটিকও হলো। তাহলে দেখা যাচ্ছে যে এই প্যাসিভ ভয়েস ইউজ করার ক্ষেত্রে আমরা দেখি যে যে কিছু কিছু বিষয় আমরা খেয়াল রাখি, মানে কিছু কিছু যেটাকে বলে ইউটিলিটি রয়েছে, সেই কারণেই আমাদের প্যাসিভ ভয়েসে কথাগুলো বলতে হয়। বিভিন্ন ইনস্ট্রাকশন যখন আমরা বলি আর কি, সবসময় সাবজেক্ট বারবার বলতে ভালো লাগে না, সেটা খুব ক্লান্তিকর লাগে, শুনতে ভালো লাগে না, সেই জন্য আমরা দেখা যায় যে প্যাসিভ ভয়েসে বলি। তাই যার ফলে দেখা যায় যে কখনো শুনতে ভালো লাগার জন্য, কখনো কোন নাম কে উল্লেখ না করার উদ্দেশ্যে, মানে তাকে অ্যাভয়েড করার জন্য, বা কখনো দেখা যাচ্ছে যে নিজের লায়াবিলিটিকে এড়ানোর জন্য, এবং বিভিন্ন কারণে আমরা দেখা যায় অ্যাক্টিভ ভয়েস সবসময় ইউজ করি না, অ্যাক্টিভ ভয়েসকে অ্যাভয়েড করি। তাহলে কি হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসকে যদি আমরা তাহলে প্রয়োজনে যদি সেটাকে অন্যভাবে বলতে চাই, তাহলে অবশ্যই সেটাকে আমাদের প্যাসিভ ভয়েসে বলতে হবে। এবং সেই কারণেই অ্যাক্টিভ ভয়েসে যখন কোনো সেন্টেন্স থাকবে, তখন সেটাকে আমাদের জানতে হবে যে সেটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ভয়েস হয়, সেগুলো টেন্স অনুযায়ী বা সেন্টেন্সের যে ফাংশন অনুযায়ী নানান ধরনের যে সেন্টেন্স হয় আর কি, মানে অ্যাক্টিভ ভয়েস হয়, এবং সেগুলোকে প্যাসিভাইজ করার নানান ধরনের যে রুলস গুলো আছে, সেগুলো আমরা এখানে জানবো। এবং প্রথমেই আমি যেটা করব যে শুরুতেই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে টেন্স গুলো আছে, টেকনিক্যালি 12টা টেন্স হয় আর কি, কিন্তু যদি আমরা খুব প্র্যাকটিক্যালি দেখি তাহলে 9টা টেন্স হয় আর কি। কিন্তু তবু আমি একদম টেকনিক্যাল ওয়েতেই তোমাদের দেখাবো যে এই যে 12টা টেন্স, এবং এই 12টা যে টেন্স রয়েছে, এই প্রত্যেকটা টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে হতে পারে। কারণ এটা একটা বেসিক জায়গা যে প্রত্যেকটা যে অ্যাক্টিভ ভয়েস, মানে যে ভার্ব গুলো, সেই ভার্ব গুলোকে প্যাসিভাইজ কি করে করব, এবং প্যাসিভাইজ করার পরে তার যে ফর্মটা কেমন হয় আর কি, সেটা আমাদের ভালো করে চিনে রাখতে হবে। তারপরে আমরা বিভিন্ন যে সেন্টেন্স গুলো, সেগুলোর প্যাসিভ ভয়েস করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা যে বিভিন্ন যে টেন্স গুলো, সেই টেন্স গুলো নিয়ে একটি একটি করে উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব। তা প্রথমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আসি, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ফর এক্সাম্পল, শি ড্রাইভস দ্য কার। শি ড্রাইভস দ্য কার, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে এটাকে প্যাসিভ ভয়েস আমরা কি করে করব? দ্য কার হচ্ছে অবজেক্ট, তাহলে সেটাকে সাবজেক্ট করতে হবে দ্য কার ইজ ড্রিভেন বাই হার। ঠিক আছে? তারপরে যেমন ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা এক্সাম্পল, মানে সেই সেন্টেন্সটাকেই আমরা করছি, শি ইজ ড্রাইভিং দ্য কার। তাহলে এটার প্যাসিভ ভয়েস কি হবে? দ্য কার ইজ বিং ড্রিভেন বাই হার। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সেই সেন্টেন্সটা কি হবে? শি হ্যাজ ড্রিভেন দ্য কার। তাহলে এটাকে আমরা যদি প্যাসিভ করি, তাহলে কি হচ্ছে? দ্য কার হ্যাজ বিন ড্রিভেন বাই হার। তাহলে দেখছো যে যে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কি করতে হচ্ছে, যে অবজেক্টটাকে আমরা কি করে চিনব? সেটা হচ্ছে যে যখনই আমরা যে যেমন ধরো যে সেন্টেন্সটি শি ড্রাইভস দ্য কার, তাহলে ড্রাইভস হোয়াট যখন আমরা এই কোয়েশ্চেনটা করছি, তখন আমরা আনসারটা কি পাচ্ছি? দ্য কার। দ্য কার হচ্ছে অবজেক্ট, তাহলে ড্রাইভস এই যে ভার্বটা, এই ভার্বটার একটা অবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে দ্য কার। যেহেতু অবজেক্ট রয়েছে, তাই আমরা এটাকে প্যাসিভ করছি কি করে? দ্য কারটাকে সাবজেক্ট করে দিচ্ছি। কিন্তু অনেক এরকম সেন্টেন্স হয় যেখানে দেখা যাচ্ছে ভার্বকে তুমি যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করো বা হু দিয়ে কোয়েশ্চেন করো, তাহলে অনেক সময় দেখা যায় তার আনসার পাওয়া যায় না। এরকম সেন্টেন্স হয়, যেমন আই এম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, তাহলে গোয়িং হোয়াট, এটার কোনো আনসার হয় না। গোয়িং হু,
এটারও কোনো আনসার হয় না। তাহলে এখানে এই যার ফলে এটাকে কি বলা হচ্ছে যে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ইনট্রানজিটিভ ভার্বের কখনো কিন্তু তুমি প্যাসিভ করতে পারবে না কয়েকটি ব্যতিক্রম ছাড়া। আর সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে যেটা একমাত্র ট্রান্সিটিভ ভার্ব মানে যেটা হচ্ছে যে অবজেক্ট রয়েছে সেটারই কিন্তু প্যাসিভ ভয়েস হবে। তাহলে আমরা এই সিম্পল যে প্রেজেন্ট টেন্সে আমরা যে দেখলাম যে আমরা তিনটি উদাহরণ দিলাম, আরেকটি উদাহরণ মানে প্রেজেন্ট টেন্সে হতে পারে, কিন্তু যদিও এটা খুব ইনপ্র্যাকটিক্যাল হয়ে যায়, কিন্তু তবুও আমি যে মানে বোঝানোর কারণ মানে উদ্দেশ্যে তোমাদেরকে এটা বলছি আর কি। যেমন ধরো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ওই সেন্টেন্সটা কিরকম হতে পারে যে শি হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার। শি হ্যাজ বিন ড্রাইভিং দ্য কার এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, তাহলে এটাকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে? দ্য কার হ্যাজ বিন বিং ড্রিভেন বাই হার। দ্য কার হ্যাজ বিন বিং, এই যে বিংটা আনা হলো কেন? যেহেতু ওটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে, তাহলে কন্টিনিউয়াস ফর্মে থাকলে একটা বিং আসছে, যেটা তোমরা দেখলে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেখানেও কিন্তু একটা বিং এসছে, তেমনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেখানেও কিন্তু একটি বিং চলে আসছে। তাহলে আমরা এই যে প্রেজেন্ট টেন্সে যে উদাহরণগুলো দেখলাম তার মধ্যে আমরা কি দেখছি যে প্যাসিভ ফর্মগুলো কি হচ্ছে, যেমন ধরো ড্রাইভস থেকে ইজ ড্রিভেন হচ্ছে, আবার ইজ ড্রাইভিং থাকলে ইজ বিং ড্রিভেন হচ্ছে, হ্যাজ ড্রিভেন থাকলে হ্যাজ বিন ড্রিভেন হচ্ছে, হ্যাজ বিন ড্রাইভিং হলে হ্যাজ বিন বিং ড্রিভেন হচ্ছে। আর প্রত্যেকটা ক্ষেত্রেই কি হচ্ছে? একটা বাই আসছে, যে বাই হার এইভাবে লিখতে হচ্ছে। তাহলে তোমরা এখান থেকে রুলসগুলো বোঝার চেষ্টা করো যে কিভাবে প্যাসিভ ভয়েসটা করা হচ্ছে। তাহলে এখানে আমরা যে উদাহরণটা পেলাম সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। এবার আমরা আসছি পাস্ট টেন্সে। সিম্পল পাস্টে সেই সেন্টেন্সটা কি হবে? যে শি ড্রোভ দ্য কার। শি ড্রোভ দ্য কার, এটার প্যাসিভ ভয়েস কি হবে? দ্য কার ওয়াজ ড্রিভেন বাই হার। ঠিক আছে, দ্য কার ওয়াজ ড্রিভেন বাই হার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? শি ওয়াজ ড্রাইভিং দ্য কার। প্যাসিভ করলে কি হবে? দ্য কার ওয়াজ বিং ড্রিভেন বাই হার। পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে? শি হ্যাড ড্রিভেন দ্য কার। শি হ্যাড ড্রিভেন দ্য কার, তাহলে এটাকে প্যাসিভ করলে কি হচ্ছে? দ্য কার হ্যাড বিন ড্রিভেন বাই হার। এবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? শি হ্যাড বিন ড্রাইভিং দ্য কার। যদিও এটা খুব ইমপ্র্যাকটিক্যাল আর কি, তবুও সেই জন্য এটাকে রেড মার্ক করা আছে। তবু আমি যে প্যাসিভটা কি হতে পারে যে সেটা বোঝানোর জন্য বলছি। শি হ্যাড বিন ড্রাইভিং দ্য কার, তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? যে দ্য কার হ্যাড বিন বিং ড্রিভেন বাই হার। দ্য কার হ্যাড বিন বিং ড্রিভেন বাই হার, সেই আবার সেই বিংটা আসছে। এবার আমরা ফিউচার টেন্সে আসি। ফিউচার টেন্সে তোমরা জানো যে শ্যাল, উইল এগুলো ব্যবহার করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি শ্যাল, উইল এবং আরও যেগুলো আছে সেগুলো সবই মোডাল আর কি। যার ফলে এগুলো অ্যাকচুয়ালি মোডাল, যার ফলে মডার্ন যে গ্রামারে আর কি বলা হয় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ নো ফিউচার টেন্স, কিন্তু যেহেতু ট্র্যাডিশনাল গ্রামার এরকম বলা হয়, যার ফলে আমরা এখানে ধরে নিচ্ছি যে সিম্পল ফিউচার। তাহলে সিম্পল ফিউচারে কি হবে? যে শি শ্যাল ড্রাইভ দ্য কার। শি শ্যাল ড্রাইভ দ্য কার, তাহলে এটার প্যাসিভ কি হবে? দ্য কার শ্যাল বি ড্রিভেন বাই হার। দ্য কার শ্যাল বি ড্রিভেন বাই হার। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে? শি শ্যাল বি ড্রাইভিং দ্য কার, তাহলে কি হচ্ছে প্যাসিভে? দ্য কার শ্যাল বি বিং ড্রিভেন বাই হার। কন্টিনিউয়াস যেহেতু তাই বিং এলো। আচ্ছা, ফিউচার পারফেক্ট কি হবে? শি শ্যাল হ্যাভ ড্রিভেন দ্য কার। শি শ্যাল হ্যাভ ড্রিভেন দ্য কার, তাহলে কি হবে পারফেক্ট টেন্সে? পারফেক্ট টেন্সে বিং আসবে, কন্টিনিউয়াস টেন্সে যেমন বিং আসে এখানে বিং। দ্য কার শ্যাল হ্যাভ বিন ড্রিভেন বাই হার। এটাও রেডমার্ক করা আছে কারণ এই ধরনের সেন্টেন্স অ্যাকচুয়ালি হয় না। আরেকটিও আমরা এরকম বলতে পারি আর কি, এটাও ইমপ্র্যাকটিক্যাল সেন্টেন্স আর কি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে সেটা কি হবে? শি শ্যাল হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার। শি শ্যাল হ্যাভ বিন ড্রাইভিং দ্য কার, তাহলে এটাকে প্যাসিভ করলে কি হবে? দ্য কার শ্যাল হ্যাভ বিন বিং ড্রিভেন বাই হার। এখানে দেখো
যে ভার্বের যে গ্রুপটা এটা কিন্তু সবচেয়ে বড়। যে শ্যাল হ্যাভ বিন বিং ড্রিভেন, এতটা বড় ভার্বের গ্রুপটা আর কি। তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে এটা এতটা বড় হয়েছে। এবার আমরা আসবো মোডালসে। শ্যাল, উইল এগুলো ছাড়াও আরও যে সমস্ত মোডালস আছে সেগুলো যখন থাকবে সেন্টেন্সে তখন সেগুলোকে আমরা কি করে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব। যেমন ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক এটাকে কিভাবে আমরা প্যাসিভ করব? দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই ইউ, দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই ইউ। ইউ মে হেল্প, উই মে হেল্প ইউ, উই মে হেল্প ইউ এটাকে কিভাবে করব? ইউ মে বি হেল্প বাই আস। ইউ মাস্ট টেক দিস মেডিসিন, মাস্ট রয়েছে, তাহলে সেটাকে আমরা কি করে করব? দ্য মেডিসিন মাস্ট বি টেকেন বাই ইউ। দ্য গার্ল শুড রিড দ্য বুক, দ্য বুক শুড বি read by the girl. He might take your help might be taken by him. তাহলে এই মডেলসগুলো আমরা দেখছি যে মডেলস কে আমরা ইউজ করব এবং তারপরে একটি বি ভার্ব আসবে, ক্যান বি, মে বি, মাস্ট বি, শুড বি, মাইট বি এগুলো হবে এবং তারপরে ভার্বের প্যাসিভ ফর্ম বসবে। হ্যাঁ, এবার আমরা আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোর এক্সাম্পলগুলো কীরকম হবে দেখো। ডিড ইউ রিড দ্য বুক, ডিড ইউ রিড দ্য বুক, তা এটাকে আমরা কি করে প্যাসিভাইজ করব? যেহেতু ডু দিয়ে এখানে কোয়েশ্চেন করা হয়েছে তাহলে আমাদের কি করতে হবে যে একটি বি ভার্ব নিয়ে আসতে হবে, বি ভার্ব দিয়ে কোয়েশ্চেনটা আমরা করব আর কি। তা ওয়াজ দ্য বুক রেড বাই ইউ, ডিড ইউ রিড দ্য বুক এটার প্যাসিভ ফর্মটা কি হবে? ওয়াজ দ্য বুক রেড বাই ইউ। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি হবে? এটা হ্যাজ দিয়ে শুরু করতে হবে। হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। ওয়াজ হি টেকিং টি, এটা কি হবে? ওয়াজ টি বিং টেকেন বাই হিম। আর ইউ রিডিং দ্য বুক, এটাকে যদি প্যাসিভাইজ করি তাহলে কি হবে? ইজ দিয়ে শুরু করতে হবে। ইজ দ্য বুক বিং রেড বাই ইউ, বিং আসছে তার কারণ হচ্ছে যে যেহেতু এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে তাই সেই জন্য এখানে বিংটা ইউজ করতে হচ্ছে। হোয়ার ডিড ইউ সি হিম, হোয়ার ডিড ইউ সি হিম, তাহলে এটাকে আমরা কিভাবে করব? হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। হু উইল ডু দ্য ওয়ার্ক, হু উইল ডু দ্য ওয়ার্ক, তাহলে এটাকে কি করে প্যাসিভাইজ করব? বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। হোয়াট ডিড দে ডু, হোয়াট ডিড দে ডু, তাহলে এটা কি হবে? হোয়াট ওয়াজ ডান বাই দেম। হোয়াই হ্যাভ ইউ বট দিস, হোয়াই হ্যাজ দিস বিন বট বাই ইউ। এবার আমরা আসছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে যে যখনই এই ধরনের সেন্টেন্স থাকবে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে যখনই কিছু তোমার অর্ডার করা হচ্ছে, কিছু সাজেস্ট করা হচ্ছে, কিছু রিকোয়েস্ট করা হচ্ছে, এই ধরনের সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, তোমরা জানো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যখন থাকবে, যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে সেটাকে প্যাসিভ ভয়েস আমরা কি করে করব? যে সেটাকে যে সাধারণত লেট এলইটি লেট দিয়ে করা হয়, যেমন ধরো ডু ইট, তাহলে লেট ইট বি ডান। কিপ ইউর ওয়ার্ড, কিপ ইউর ওয়ার্ড, তাহলে এটার প্যাসিভ কি হবে? ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট, ইউর ওয়ার্ড শুড বি, এখানে শুড দিয়ে করা হলো, অনেক ক্ষেত্রে শুড দিয়েও করা হয়, বা ইউ আর রিকোয়েস্টেড টু, এই ধরনের ফ্রেজ ব্যবহার করে কিন্তু অনেক সময় করা হয়, যেগুলো তোমরা হয়তো জানো। আরেকটি বিষয় সেটা হলো যে যেটা আমরা জানি যে ট্রানজিটিভ ভার্ব থাকলে সেটাকে আমরা প্যাসিভ করতে পারি, কিন্তু এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার যে সবসময় যে ট্রানজিটিভ ভার্বস থাকলেই যে সেটাকে প্যাসিভ করা যাবে তা কিন্তু নয়, সেটা সবসময় হয় না। কারণ অনেক এরকম ট্রানজিটিভ ভার্বস আছে বা এরকম অনেক অ্যাক্টিভ ভয়েস আছে যেগুলোকে প্যাসিভাইজ করলে
সেটা খুব অ্যাবসার্ড হয়, বা সেই ধরনের প্যাসিভ কিন্তু ইউজ হয় না। যেমন একটা উদাহরণ হিসেবে দেওয়া যেতে পারে যে উই হ্যাড এ নাইস ডিনার ইয়েস্টারডে। উই হ্যাড এ নাইস ডিনার ইয়েস্টারডে। তাহলে উই হ্যাড যে এ নাইস ডিনার এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এটাকে যখন আমরা যে প্যাসিভ যদি আমরা করি তাহলে এটা কি হবে যে এ নাইস ডিনার ওয়াজ হ্যাড বাই আস ইয়েস্টারডে। এই ধরনের কিন্তু সেন্টেন্স কখনোই লেখা যাবে না, যদি আমরা লিখি সেটা ইনকারেক্ট হবে। তাই এই ক্ষেত্রে আমাদের সবসময় কিন্তু অ্যাক্টিভ ভয়েসটাকেই ইউজ করতে হবে, সবসময় প্যাসিভ সবকিছু এরকম করা যায় না, বা সেটা করলেও সেটা খুব অ্যাবসার্ড হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এটা আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা যে কোনো অ্যাক্টিভ ভয়েসেরই প্যাসিভ করার একটা প্রচেষ্টা আমাদের মধ্যে থাকে, এবং যেগুলো খুবই অ্যাবসার্ড হয়। তাই সেই ধরনের প্রচেষ্টা করাটা সেটা খুবই যে একটা স্লেভিশ ব্যাপার হয়ে যায় আর কি। যে গ্রামার মানে কখনো এরকম নয় যে সবসময় গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই করে আমাকে অ্যাবসার্ড সেন্টেন্স তৈরি করতে হবে। গ্রামাটিক্যাল রুলস কি আমরা শুধু শিখবো এইটুকুই যে যেটুকু আমাদের হেল্প করবে যে গুড সেন্টেন্স লেখার জন্য। তার বাইরে এমন কোনো সেন্টেন্স আমরা কখনোই লিখবো না, সেটা যতই গ্রামাটিক্যালি কারেক্ট হোক। যে আগে আমাদের জানতে হবে যে সেই সেন্টেন্সটি যে সেইভাবে ব্যবহৃত হয় কিনা। যে যেই সেন্টেন্স ব্যবহৃত হয় সেটাই কিন্তু আমরা সবসময় লিখবো, তার বাইরে কোনো সেন্টেন্স আমরা লিখবো না। এবার একটি বিষয় আমরা একটু ফোকাস করব, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট কি তোমরা তো জানো, মানে আমি এইটাকে সেটা বলেছি যে সেটা হচ্ছে যে যখনই আমরা ভার্বকে কোয়েশ্চেন করছি, যে হোয়াট, হু, এগুলো দিয়ে যখন কোয়েশ্চেন করি তখন যেটা পাই সেটা হচ্ছে যে অবজেক্ট। যেমন ধরো শি গেভ মি আ কার্ড, শি গেভ মি এ কার্ড। তাহলে শি গেভ মি, গেভ হোয়াট, আ কার্ড। আ কার্ড এটা হচ্ছে যে অবজেক্ট। আবার শি গেভ মি, এখানে দেখো আরেকটি অবজেক্টও রয়েছে, শি গেভ মি। তাহলে গেভ হুম, গেভ হু, তাহলে সেক্ষেত্রে আনসারটা কি আসছে? মি। তাহলে এটাও কিন্তু একটি অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাতে, এটা খুব কমন একটা সেন্টেন্স, খুব ভীষণ দেখা যায়। তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা দেখছি যে দুটো অবজেক্ট রয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই দুটোর মধ্যে একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটি ইনডিরেক্ট অবজেক্ট। যে কখন সেটা ডিরেক্ট আর ইনডিরেক্ট হচ্ছে, যখন এটাকে আমরা প্যাসিভাইজ করছি। তাহলে কি হচ্ছে, শি গেভ মি এ কার্ড, এটাকে আমরা প্যাসিভ করতে গেলে দুরকম ভাবে করতে পারি। হ্যাঁ, যে মি যেহেতু একটি অবজেক্ট, তাহলে আমরা মিকে অবজেক্ট ধরে আমরা এটাকে প্যাসিভ করতে পারি। যে মি, তাহলে কি হয়ে যাচ্ছে সেটা আই ওয়াজ গিভেন এ কার্ড, আই ওয়াজ গিভেন এ কার্ড, এরকম বললাম। আবার এটাকে এভাবেও বলতে পারি যে আ কার্ড দিয়ে শুরু করতে পারি, যেহেতু সেটাও একটি অবজেক্ট। তাহলে এ কার্ড ওয়াজ গিভেন টু মি, এইভাবেও আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা বোঝার চেষ্টা করব যে কোনটাকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো আর কোনটাকে ইনডিরেক্ট। যে সেন্টেন্সটা কি আছে, যে শি গেভ মি এ কার্ড, তাহলে গেভ হোয়াট, আ কার্ড। তাহলে এই যে আনসারটি পেলাম এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবার এই কার্ডটা কে রিসিভ করলো? রিসিভ করলো কিন্তু মি। তাহলে মি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর এই ডিরেক্ট অবজেক্টকে যে রিসিভ করছে মানে যে গ্রহণ করছে সে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। এবার একটি কথা, যেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, সাধারণত আমরা যেটা করি যে ডিরেক্ট অবজেক্ট দিয়েই প্যাসিভ করি, কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে অবশ্যই ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে আমরা করব। যে আই ওয়াজ গিভেন এ কার্ড, এটা কিন্তু মোর কারেক্ট। যদিও এ কার্ড ওয়াজ গিভেন টু মি এটা বললে ভুল নয়, কিন্তু সাধারণত যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে মানে যে প্যাসিভ ফর্মটা বেশি প্রচলিত সেটা হচ্ছে যে আই ওয়াজ গিভেন এ কার্ড। যে সেন্টেন্সটি আমরা এইমাত্র আলোচনা করলাম সেটারই উদাহরণ আবার দিচ্ছি, যে শি গেভ মি এ কার্ড। তাহলে এটার আমরা প্যাসিভ করছি যে আই ওয়াজ গিভেন এ কার্ড। তাহলে যদি আমরা এইভাবে এটাকে প্যাসিভ করি, মানে যে মি এই অবজেক্টটিকে ধরে, মানে যেটাকে আমরা বলছিলাম যে ইনডিরেক্ট অবজেক্ট, তাহলে মিকে যদি আমরা সাবজেক্ট করে করি তাহলে কি হচ্ছে, আই ওয়াজ গিভেন এ কার্ড। তাহলে
এখানে আই ওয়াজ গিভেন এ কার্ড, তাহলে এখানে এ কার্ড এই যে অবজেক্টটি, যেটাকে আমরা অবজেক্ট হিসেবে রেখে দিলাম আর কি, যে প্যাসিভে, তাহলে সেই জন্য এটাকে বলা হচ্ছে যে এ কার্ড এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। তাহলে যেই সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকছে, তখন প্যাসিভ করার সময় আমরা একটি অবজেক্টকে ব্যবহার করছি, একটি অবজেক্টকে নিয়ে সেটাকে সাবজেক্ট করে প্যাসিভ ভয়েস করছি। তাহলে বাকি এই আরেকটি যে অবজেক্ট যেটা থেকে যাচ্ছে মানে রিটেইনড হচ্ছে, সেটাকে আমরা রিটেইনড অবজেক্ট বলছি। মানে প্যাসিভ ফর্মে যে অবজেক্টটি রিটেইনড হচ্ছে মানে যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। যেমন যদি আমরা এটাকে এইভাবে বলি, মানে এ কার্ড ওয়াজ গিভেন টু মি, এ কার্ড ওয়াজ গিভেন টু মি, তাহলে এখানে যে মি, এই মি কিন্তু রিটেইনড অবজেক্ট। তাহলে আগের সেন্টেন্সটা, আগের যে প্যাসিভ ভয়েসটা আই ওয়াজ গিভেন এ কার্ড, এখানে এ কার্ড হচ্ছে রিটেইনড অবজেক্ট, আর এ কার্ড ওয়াজ গিভেন টু মি, এখানে মি হচ্ছে রিটেইনড। এবার আমরা আরেকটি বিশেষ অবজেক্টের উপর ফোকাস করব, যেটাকে বলা হচ্ছে রিফ্লেক্স অবজেক্ট। সেটা কিরকম? যে when there is a reflect object in a sentence, the object cannot be changed into subject। মানে কি বলছে, যেমন ধরো একটা এক্সাম্পল, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, তাহলে কিল্ড, এই যে ভার্বটা, এটাকে যদি আমরা কোয়েশ্চেন করি কিল্ড হোয়াট, তাহলে কিল্ড হু, এই ধরনের যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে হিমসেলফ আনসারটা পাচ্ছি ঠিকই, মানে হিমসেলফটা এখানে একটা অবজেক্ট হচ্ছে অবশ্যই, কিন্তু যেভাবে প্যাসিভ ভয়েস করা হয় সেইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু এটা ভুল হবে। মানে হিমসেলফ ওয়াজ কিল্ড বাই হিম এরকম যদি বলি তাহলে কিন্তু এটা ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? কারণ এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয় না। তাই গ্রামাটিক্যাল রুলস দিয়ে তো সবকিছু হয় না, যেটা প্রচলিত সেটাই নিয়ম। তাই যেহেতু এরকম হয় না, তাহলে কিরকম ভাবে আমাদের এটা লিখতে হবে, যে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এটাই কিন্তু এটার প্যাসিভ ফর্ম, এটা আমাদের মনে রাখতে হবে যে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। সেই জন্য এই হিমসেলফ, এই যে অবজেক্টটি, এই অবজেক্টটি মনে রাখতে হবে এটা হচ্ছে রিফ্লেক্স অবজেক্ট। যেহেতু এটা রিফ্লেক্স অবজেক্ট, তাই এটার ক্ষেত্রে কিন্তু প্যাসিভ করার নিয়মটি আলাদা। শুরুতে একটি কথা বলেছিলাম যে অনেক সময় প্যাসিভ ভয়েসে দেখা যায় যে আমরা সাবজেক্ট কে মানে উল্লেখ করি না, মানে সাবজেক্টটা উইথড্রন থাকে আর কি। কারণ সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানে নানা রকম সমস্যার জন্য আমরা সাবজেক্টকে অ্যাভয়েড করি। তা সেরকম আমরা কিছু সেন্টেন্সের উদাহরণ এখানে দেব, যেখানে আমরা দেখব যে অবজেক্ট কিন্তু মানে আন্ডারস্টুড, মানে সবাই জানে যে মানে অবজেক্টটা কি, এবং সেই জন্য এখানে কিন্তু অবজেক্ট হচ্ছে আন্ডারস্টুড, সেই জন্য সেটা বলা হচ্ছে না। সো যেমন ফর এক্সাম্পল, ইট ইজ সেইড শি উইল কাম, ইট ইজ সেইড শি উইল কাম, এটা অ্যাক্টিভ ফর্মে আছে, যে ইট ইজ, তাহলে ইট ইজ সেইড, তাই ইট ইজ সেইড বলা হচ্ছে কেন, যে কিন্তু ইট ইজ সেইড বলা হচ্ছে তার মানে এখানে কিন্তু সাবজেক্ট নেই, ইট ইজ সেইড, তাহলে হু সেইড এটা কিন্তু এখানে বলা নেই, ইট ইজ সেইড বলা আছে। তাহলে ইট ইজ সেইড শি উইল কাম, তাহলে ইট ইজ সেইড হু সেইড এটা তার মানে আন্ডারস্টুড, মানে ধরে নেওয়া হচ্ছে যে সবাই জানে যে আসলে এটা পিপল বা সামওয়ান, এরকম আমরা ধরে নিতে পারি। তাই যেহেতু এটা অলরেডি আন্ডারস্টুড, তাই এখানে সাবজেক্টকে মেনশন করা হয়নি। তাহলে এই ধরনের যদি একটা প্যাসিভ ভয়েস আমাদের দিয়ে দেয়, দিয়ে ওটাকে অ্যাক্টিভ করতে বলে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে তো আমাদের সাবজেক্টকে অবশ্যই আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এখানে সাবজেক্টটি অলরেডি আন্ডারস্টুড, মানে ধরে নেওয়া হয়েছে যে আমরা জানি, তাই আমরা আমাদের মন মতন একটি সাবজেক্ট এখানে বসিয়ে নেব। তাহলে ইট ইজ সেইড বলতে তাহলে পিপুল সে, লোকেরা বলে, পিপুল সে শি উইল কাম, ইট ইজ সেইড শি উইল কাম, এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সরি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এবং অ্যাক্টিভ ভয়েস আমরা কি বলবো, পিপল সে শি উইল কাম। বা যদি আমাদের এইভাবে বলা হয় যে প্যাসিভ ভয়েসটা যদি দিয়ে দেওয়া হয় যে পিপল সে শি উইল কাম, তাহলে আমরা এটাকে মানে অ্যাক্টিভ এভাবে করতে পারি, যে ইট ইজ সেইড শি উইল কাম। হি ইজ এক্সপেক্টেড সুন,
তাহলে কি হবে, উই এক্সপেক্ট হিম সুন। এই যে উই, এই সাবজেক্টটা এখানে নিয়ে আসা হলো, যেহেতু প্যাসিভ ভয়েসে বলা হয়নি যে কে এক্সপেক্ট করছে। মাই বুক হ্যাজ বিন লস্ট। মাই বুক হ্যাজ বিন লস্ট, তা লস্ট বাই হুম এটা কিন্তু এখানে বলা নেই প্যাসিভ ভয়েসে। কিন্তু যখন আমরা অ্যাক্টিভ করব তখন কি বলা হবে, যে আই হ্যাভ লস্ট মাই বুক। দ্য হাউস ওয়াজ ব্লোন ডাউন, তাহলে এখানে আমাদের ধরে নিতে হবে যে ব্লোন ডাউন তাহলে কিভাবে হয়েছে, নিশ্চয়ই স্টর্মের মাধ্যমে হয়েছে। তাহলে প্যাসিভটা কি হবে, এই অ্যাক্টিভটা কি হবে, দ্য স্টর্ম ব্লু ডাউন দ্য হাউস। দ্য লায়ন ইজ কল্ড দ্য কিং অফ বিস্টস, the people call the lion the king of beasts. The shed was burned to ashes, তাহলে অবশ্যই সেটা ফায়ার লিখতে হবে, ফায়ার burned the shed to ashes. এতক্ষণ আমরা যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো সবই সিম্পল সেন্টেন্স। এবার যদি মনে করো যে একটা যদি কমপ্লেক্স সেন্টেন্স আমাকে দেয় অ্যাক্টিভ ভয়েসে, তাহলে সেটাকে আমরা প্যাসিভ কি করে করব, এবং সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থাকে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকে, এবং আমাদের খেয়াল রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ দুটোকেই কিন্তু আমাদের প্যাসিভাইজ করতে হবে। এবং এই ধরনের সেন্টেন্সগুলো একটু চেনা যায় দেখলে, যেমন ধরো I know that she did the work. I know that she did the work. তাহলে এটাকে আমরা কি করে প্যাসিভাইজ করব, যে it is known to me. It is known to me. I know, এই প্রিন্সিপাল ক্লজের প্যাসিভ কি হচ্ছে, it is known to me। তারপরে কি আছে, that she did the work, তাহলে সেটাকে কি আমরা প্যাসিভ কি করে করব সাবঅর্ডিনেট ক্লজে, that the work was done by her। তাহলে I know that she did the work, it is known to me that the work was done by her। অথবা এটাকে এইভাবে করা যায়, that the work was done by her is known to me, এইভাবে করা যেতে পারে। তবে ফার্স্ট সেন্টেন্স ইজ মাচ বেটার, তাই ওটাকেই আমরা ফলো করব। আরেকটি উদাহরণ, উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর, তাহলে এটাকে আমরা প্যাসিভাইজ কি করে করব, হোয়াট ক্যানট বি কিওরড মাস্ট বি এন্ডিওরড। তাহলে কি হচ্ছে যে প্রিন্সিপাল অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ দুটোকেই আমরা প্যাসিভাইজ করছি। It is said that they know it. It is said that they know it. Everyone says that it is known to them. Known to them. আমরা জানি যে ইন্ট্রানজিটিভ ভার্ব যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটাকে প্যাসিভ করা যায় না, কারণ হচ্ছে যে ইন্ট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। অবজেক্ট না থাকলে তো সেটাকে প্যাসিভ করা যাবে না। কিন্তু এরকম কয়েকটি এক্সাম্পলস হয় যেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজ হয়েছে কিন্তু আবার তার একটি অবজেক্টও রয়েছে। তো এগুলো কিছু স্পেশাল কেস আর কি। কয়েকটি উদাহরণ আমরা এরকম দিতে পারি, যেমন ধরো আই ড্রিমড আ ড্রিম টুডে। আই ড্রিমড আ ড্রিম, এই যে সেন্টেন্সটা এখানে বলা হলো, যে এখানে আই ড্রিমড অর্থাৎ ড্রিম যে ভার্বটি ইউজ করা হলো এটা অ্যাকচুয়ালি ইন্ট্রানজিটিভ ভার্ব, এটার অবজেক্ট হয় না। কিন্তু এখানে এমনভাবে ভার্বটিকে ব্যবহার করা হয়েছে যে এর কিন্তু একটা অবজেক্ট এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আই ড্রিমড হোয়াট আ ড্রিম। এখানে এই যে আ ড্রিম, এই ড্রিম আই ড্রিমড হোয়াট আ ড্রিম, এটা মানে অলরেডি আন্ডারস্টুড, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই যে ভার্বটি এখানে ব্যবহার করা হচ্ছে, মানে এটা মনে হতে পারে যে এটা রিডান্ডেন্ট, মানে অতিরিক্ত না দিলেও হতো, কিন্তু তা সত্ত্বেও এখানে ড্রিম শব্দটা মানে এই অবজেক্টটা এখানে ইউজ করা হয়েছে। তা সেই কারণে এখানে কিন্তু আমরা দেখছি একটি ইন্ট্রানজিটিভ ভার্ব হওয়া সত্ত্বেও এর একটি অবজেক্ট রয়েছে। তাই যেহেতু অবজেক্ট রয়েছে তাই এটাকে আমরা প্যাসিভ করতে পারবো। তাহলে এটাকে প্যাসিভ কিভাবে করব, যে আ ড্রিম ওয়াজ ড্রিমড বাই মি টুডে। একই রকম আরেকটি এক্সাম্পল হতে পারে, দে ফট দ্য ব্যাটল অ্যাট দিস প্লেস। দে ফট হোয়াট দ্য ব্যাটল, তা যেহেতু দ্য ব্যাটল এখানে অবজেক্ট হিসেবে রয়েছে তাহলে ফাইট যদি ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু তাও এটা এই স্পেশাল কেসে এটাকে প্যাসিভ ভয়েস করা যাবে। দ্য ব্যাটল ওয়াজ ফট অ্যাট দিস প্লেস। একইভাবে দে রান এ রেস,
তাহলে এটাকেও আমরা প্যাসিভ করতে পারি, এ রেস ওয়াজ রান বাই দেম। আরেকটি ক্ষেত্রেও আমরা দেখব যে অনেক সময় ইন্ট্রান্সিটিভ ভার্বেরও প্যাসিভ করা যায়। কোন ক্ষেত্রে? যদি কোনো ইন্ট্রান্সিটিভ ভার্ব যে কোনো গ্রুপ ভার্বের সঙ্গে থাকে বা সেটা ফ্রেজাল ভার্বের সঙ্গে থাকে, অর্থাৎ যদি সেটা প্রিপজিশনাল গ্রুপ হয় আর কি, ভার্বের গ্রুপ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে সেগুলোকে প্যাসিভ করতে পারি। যেমন দে লাফ অ্যাট আস, দে লাফ অ্যাট, এই লাফ অ্যাট এটা একটা ফ্রেজাল ভার্ব, এই পুরোটাই একটি ভার্ব হিসেবে এখানে ইউজড হচ্ছে, যার ফলে এখানে লাফ যদিও ইন্ট্রান্সিটিভ ভার্ব তা সত্ত্বেও এটাকে আমরা প্যাসিভ করতে পারছি। তাহলে এটাকে প্যাসিভ কিভাবে করব? উই আর লাফড অ্যাট বাই দেম, উই আর লাফড অ্যাট, অ্যাটটাকে কিন্তু রেখে দিতে হবে, কারণ লাফ অ্যাট এই পুরোটাই হচ্ছে মানে ভার্বের গ্রুপ, যার ফলে অ্যাটটাকে আমাদের রেখেই কিন্তু প্যাসিভ করতে হবে। তাহলে কি আমরা দেখছি কি হবে প্যাসিভ ফর্মটা? উই আর লাফড অ্যাট, তারপরে বাই দিতে হবে, বাই দেম। হি ডিসপেন্সড উইথ মাই সার্ভিসেস, তাহলে এটাকেও কিভাবে করব? মাই সার্ভিসেস ওয়ার ডিসপেন্সড উইথ বাই দেম। আরেকটি বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ডাবল প্যাসিভ শুড বি অ্যাভয়েডেড। কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই প্রিন্সিপাল আর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এই দুটোকে আমরা যে ট্রান্সফর্ম করব মানে প্যাসিভে, কিন্তু যে সব ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না। মানে এমন কিছু সেন্টেন্স যেগুলো উদাহরণ আমি দিচ্ছি, যেগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি যে ডাবল প্যাসিভ ব্যবহার করে ফেলি, কিন্তু সেগুলো করা যাবে না, কারণ ওগুলো ইনকারেক্ট অ্যাপ্লিকেশন, ইনকারেক্ট ইউসেজ। যেমন ধরো দে প্রপোজ টু হোল্ড আ মিটিং, দে প্রপোজ টু হোল্ড আ মিটিং, এটাকে সাধারণত আমরা যেভাবে প্যাসিভ করে থাকি যে এ মিটিং ওয়াজ প্রপোজড টু বি হেল্ড, এ মিটিং ওয়াজ প্রপোজড টু বি হেল্ড বাই দেম। এই ধরনের যে এক্সপ্রেশন এটা কিন্তু ইনকারেক্ট এক্সপ্রেশন। তাহলে কারেক্ট এক্সপ্রেশনটা কি হবে? যে ইট ওয়াজ প্রপোজড, ইট ওয়াজ প্রপোজড, হ্যাঁ, দে প্রপোজড, তাহলে সেটাকে আমি প্যাসিভ করলাম যে ইট ওয়াজ প্রপোজড। যেহেতু একবার প্যাসিভ করে ফেলেছি, তাহলে সেম ক্লজের মধ্যে ওটাকে আর প্যাসিভ করা যাবে না। তাহলে ইট ওয়াজ প্রপোজড টু হোল্ড আ মিটিং যেমন ছিল সেরকমই থাকবে। অথবা এইভাবে এটাকে বলা যেতে পারে যে ইট ওয়াজ প্রপোজড দ্যাট, একটি দ্যাট নিয়ে এলাম, মানে এটাকে ভেঙে দিলাম, দিয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স করে দিলাম। তাহলে ইট ওয়াজ প্রপোজড দ্যাট, যেহেতু আমি কমপ্লেক্স সেন্টেন্স করলাম মানে একটি সাবঅর্ডিনেট ক্লজ যোগ করলাম, তাহলে আমি এখানে দুটোকে প্যাসিভ করতে পারি। তাহলে ইট ওয়াজ প্রপোজড দ্যাট আ মিটিং শুড বি হেল্ড, এইভাবে এটাকে করা যেতে পারে। হ্যাঁ, আরেকটি বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যেটা আমরা এতক্ষণ বিভিন্ন যে এক্সাম্পলসগুলো দেখছিলাম সেখানে যে কি না যে সব প্যাসিভ ফর্মেই কি হচ্ছে যে বাই এই প্রিপোজিশনটা আমরা ইউজ করছিলাম, কিন্তু অনেক ওয়ার্ডস আছে যেখানে মানে অনেক ভার্বস আছে যেগুলোকে প্যাসিভ করলে কিন্তু আমরা বাই ইউজ করতে পারবো না। তার কারণ হচ্ছে যে তার সঙ্গে একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে আর কি, মানে ওটা ব্যবহার করা হয় যেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস বলা হয়, অর্থাৎ ওই প্রিপোজিশন ছাড়া অন্য প্রিপোজিশন ওই ভার্বের সঙ্গে বসবে না, তাই সেখানে কিন্তু আমরা বাই ইউজ করতে পারবো না, তাহলে ভুল হয়ে যাবে। যেমন হার বিহেভিয়ার চার্মড মি, হার বিহেভিয়ার চার্মড মি, তাহলে এটাকে প্যাসিভ করলে কি হবে? আই ওয়াজ চার্মড অ্যাট হার বিহেভিয়ার, আই ওয়াজ চার্মড অ্যাট হার বিহেভিয়ার। আই নো হিম, তাহলে কি হবে? হি ইজ নোন টু মি, কখনোই হি ইজ নোন বাই মি হবে না। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, তাহলে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট। দিস নিউজ উইল প্লিজ ইউ, ইউ উইল বি প্লিজড উইথ দিস নিউজ। স্মোক ফিল্ড দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ স্মোক, তাহলে দেখা যাচ্ছে কখনো কখনো অ্যাট ইউজ হচ্ছে, টু ইউজ হচ্ছে, উইথ ইউজ হচ্ছে, যে সবসময় যে বাই ইউজ হবে তা কিন্তু। এবার আমরা কিছু এক্সারসাইজ করব আর কি। এখানে কিছু কিছু উদাহরণ দেওয়া রয়েছে এক্সারসাইজে, যেগুলো অনেক ক্ষেত্রে একটু সমস্যাজনক হতে পারে, যে কিভাবে এটাকে প্যাসিভ করবো বোঝা যাচ্ছে না।
বা মানে সব রুলসগুলো জানার পরেও একটু অসুবিধে হতে পারে, কারণ এগুলো একটু স্পেশাল যে ভয়েস আর কি, যেগুলোকে প্যাসিভ করতে গেলে একটু সমস্যা হতে পারে। তাই এখানে এক্সারসাইজে আমি সেগুলোই রেখেছি, যাতে এই ধরনের কিছু ডিফিকাল্ট যে সেন্টেন্স থাকলে সেগুলোকে প্যাসিভ করতে তোমাদের সমস্যা না হয়। যেমন ধরো হু পেইন্টেড ইট, হু পেইন্টেড ইট, এই যে সেন্টেন্সটা, এটাকে সাধারণত আমরা প্যাসিভ করে থাকি কিভাবে, যে বাই হুম ওয়াজ ইট পেইন্টেড। এইভাবে প্যাসিভ করতে একটু সহজ আমাদের বোধ্য মনে হয় আর কি। কিন্তু এটা খেয়াল রাখবে, এটা কিন্তু রং যে এক্সপ্রেশন। তাহলে আমাদের সঠিক এক্সপ্রেশনটা জানতে হবে, যেটা সাধারণত ইউজ হয়, যেটা অনেক বেটার ইংলিশ, সেটা কি, হু দিয়ে করতে হবে কিন্তু অবশ্যই। হু ওয়াজ ইট পেইন্টেড বাই, বাইটা শেষে চলে আসবে। হু ওয়াজ ইট পেইন্টেড বাই। একই রকমভাবে হু উইল ডু দ্য ওয়ার্ক, কখনোই এটা বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান হবে না। তাহলে কি হবে, হু উইল দ্য ওয়ার্ক বি ডান বাই, হু উইল দ্য ওয়ার্ক বি ডান বাই। শুনতে একটু খটকা লাগলেও এটাই কিন্তু মানে স্ট্যান্ডার্ড ইংলিশ বা কারেক্ট ইংলিশ। কারণ যেহেতু ওই ট্র্যাডিশনাল গ্রামারে আমাদের ওটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি আমরা, তাই এগুলো একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু ভালো করে খেয়াল করলে সহজে এটা রপ্ত করতে পারবে। যেমন ধরো হোয়াট মেক্স দিজ হোলস, তাহলে বাই হোয়াট দিজ হোলস আর মেড, এটা কিন্তু রং। তাহলে কি হবে কারেক্ট ইংলিশটা, হোয়াট ওয়ার দিজ হোলস মেড বাই। এবার দেখো কিছু যে আরো বেশি উদাহরণ কিছু দিচ্ছি। ইউ মাস্ট রাইট টু হিম, তাহলে এটা কি হবে, হি মাস্ট বি রিটেন টু। হি লুকড আফটার দ্য চিলড্রেন ওয়েল, দ্য চিলড্রেন ওয়ার ওয়েল লুকড আফটার। উই স দেম গো আউট, they were seen to go out. He made us work, we were made to work. They let us go, we were let go. আরো কিছু উদাহরণ দেখছি। যেমন ধরো he was awarded a gold medal, এটা প্যাসিভ কি হবে, they awarded him a gold medal. Nobody has seen her smile, she has not been seen by anybody to smile. We made him president, এটা প্যাসিভ কি হবে, he was made president by us. He wants someone to take photographs, এটা প্যাসিভ করাটা একটু ডিফিকাল্ট, তাহলে এটা কিভাবে করতে হবে, he wants photographs to be taken by someone, এটা আমরা লিখতে পারি। তারপরে he invited me to go, I was invited to go. He decided to sell the house, এটার প্যাসিভ কি হবে, he decided that the house should be sold. It was decided by him, এভাবে কিন্তু লিখলে সেটা গুড ইংলিশ হবে না। তাই এটাকে আমরা এইভাবেই করব, he decided that the house should be sold. I remember them taking me to the zoo, I remember them taking me to the zoo. তাহলে এটার প্যাসিভ কি হবে, I remember being taken to the zoo. তাহলে এক্সারসাইজে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভ ভয়েস, সেগুলোকে কি করে প্যাসিভ করব সেইগুলো দেখলাম, এবং রুলসগুলো যতটা সম্ভব আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করলাম। এরপরে তোমরা যে বিভিন্ন যে গ্রামার বুকস, সেগুলো থেকে আরও বেশি এক্সাম্পল যেগুলো আছে সেগুলো তোমরা দেখবে, এবং যে এক্সারসাইজগুলো সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। আজ তাহলে এটুকুই থাক, গুড বাই।